ছারপোকার মার, লেখক শিবরাম চক্রবর্তী। ছারপোকা আমি মারিনে, মারতে পারিনে। মারতে মারতে হাত ব্যথা হয়ে যায়, কিন্তু মেরে ওদের শেষ করা যায় না। তাছাড়া মারলে এমন গন্ধ ছাড়ে বিচ্ছিরি। শহীদ হয়ে ওরা কীর্তির সৌরভ ছড়ায় এমন, আমার কীর্তি আর ওদের সৌরভ যাতে আমাদের উভয় পক্ষকেই ঘায়েল হতে হয়। প্রাণ দিয়ে ওরা আমাদের নাক মুলে দিয়ে যায়, যা নাকি কান মোলার চেয়েও খারাপ। এই কারণেই আমি ছারপোকা কখনো মারিনে। আমার হচ্ছে সহাবস্থান। ছারপোকাদের নিয়ে আমি ঘর করি, আত্মীয় স্বজনের মতোই একসঙ্গে বাস করি তাদের নিয়ে। আমার বিছানায় হাজার হাজার ছারপোকা, লাখ লাখও হতে পারে, এমনকি কোটি কোটি হলেও আমি কিছু অবাক হব না। কিন্তু তারা আমায় কিছু বলে না, আমিও তাদের মারিনে, তারাও আমায় কামড়ায় না। অহিংসা নীতির গান্ধীবাদের উজ্জ্বল আবাদ আমার এই বিছানায়। আমি করেছি কি, একটা কম্বল বিছিয়ে দিয়েছি আমার বিছানায়। কম্বলের ঝুল চৌকির আধখানা পায়া অবধি গড়িয়েছে। চৌকির ফাঁক ফোকরে তো ওদের অবস্থান। আমার গায়ে এসে পড়তে হলে তাদের কম্বলের এবড়ো খেবড়ো পথ ভেঙে আসতে হবে পশমের জঙ্গল ভেদ করে। কিন্তু সেই উপশমের উপর নির্ভর না করেও আমি আর একটা কৌশল করেছি। চৌকির চারদিকে কম্বলের ঝুল বরাবর ফিনাইলের এক পোঁচ লাগিয়ে দিয়েছি। রোজ রাত্রেই শোবার আগে নিপুণ তুলির দক্ষতায় একবার করে লাগাই। তাই দিয়ে কম্বলের তলার দিকটা কেমন চটচটে হয়ে গেছে। হোগে, তাতে আমার চটবার কোনো কারণ নেই। ফিনাইলের গন্ধ আমার ধারণা মানুষের গায়ের গন্ধের চেয়েও জোরালো। সেই গন্ধের আড়ালে আমি গায়েব, আমার গন্ধ তারা পায় না। চৌকির উপরেই যে আমি, তা তারা টের পায় না। তাদের মধ্যে যারা ভাস্কো দি গামা কি কলম্বাস গোছের, তারা হয়তো চৌকির তলায় থেকে বেরোয় আমার আবিষ্কার উদ্দেশ্যে, কিন্তু ফিনাইলের বেড়া অবধি এসে ঠেকে যায় নিঘাত, এগুতে পারে না আর। তাদের নাকে লাগে, তারপর আরও এগুলে পায়ে লাগে। ফিনাইলের কাদায় তাদের পা এঁটে বসে যায়, চলৎশক্তিহীন হয়ে পড়ে। শেষ পর্যন্ত চটচটে কম্বলের সঙ্গে তাদের চটাচটি হয়ে যায় নিশ্চয়। বিশ্ব সংসারের উপর বীতশ্রদ্ধ তিতি বিরক্ত হয়ে তারা ওইখানেই জবরদস্ত হয়ে পড়ে থাকে। বছরের পর বছর আমার রক্ত না খেয়ে কি করে যে তারা বেঁচে আছে, তাই আমার কাছে এক বিস্ময়। সেই রহস্যের আমি কিনারা পাইনি এখনো। যাকে উপসী ছারপোকা বলে, আমার মনে হয় সেই রকম কিছু একটা হয়ে রয়েছে তারা। তা থাক, তারা সুখে থাক, বেঁচে থাক, তাদের আমি ভালোবাসি। তারাই আমাকে একবার যা বাঁচিয়ে দিয়েছিল। সকালে সবে খুঁড় নিয়ে বসেছি, আমার বন্ধু বদ্রীনাথ হন্তদন্ত হয়ে হাজির। এই পালাও পালাও, করছো কি? পালাবো কেন, দাড়ি কামাচ্ছি যে। আরে হরে কৃষ্ণদা আসছে, এসে উঠবে এখানে।
এই তোমার আশায় এইখানে আস্তানা গাড়বে। সস্তা না, সস্তা নয় অত। গতবার যখন কলকাতায় এসেছিল উঠেছিল আমার ওখানে, যাবার সময় বলে গেছে আবার এলে ওর বাসাতেই উঠব। আর তোকে যদি বাবা আশায় না পাই তো উঠব গিয়ে শিবুর কাছে। আজ সকালে আমার এক TTI বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলাম শিয়ালদায়। স্টেশনের প্ল্যাটফর্মে দেখি কিনা হরেকৃষ্ণদা ব্যাগ হাতে নামছে ট্রেন থেকে। বটে, দেখেই আমি পালিয়ে এসেছি, যাতে হরেকৃষ্ণদা বাসায় গিয়ে তোমায় না পায়। হ্যাঁ, বলে এলাম ও মার কাছেই, দিতে এলাম খবরটা। আমাকে যদি না পায় তো শটান তোমার এখানেই সে। আরে আমার এখানে উঠবে কেন সে? একখানা মাত্র ছোট চৌকি আমার, দেখছো তো। এর মধ্যে আমার সঙ্গে গুঁতোগুঁতি করতে যাবে কেন? তার কিসের অভাব? 200 বিঘে তার ধানের জমি, 10টা আম বাগান, কাঁড়ি কাঁড়ি টাকা। সে কলকাতায় যে কোনো নামকরা ভালো হোটেলে উঠতে পারে। হ্যাঁ, 1 নম্বর কঞ্জুস। গতবারে আমার এসে উঠেছিল, গেস্ট চার্জ দিয়ে ফতুর হয়ে গেছি। 3টি মাস নড়বার নামটি ছিল না। যাওয়ার সময় সর্বশান্ত করে গেল আমায়। কিরকম? আমার শখের জিনিসগুলো নিয়ে গেল সব। ড্রেসিং টেবিলটা নিল, ডেক চেয়ারটাও, ব্র্যাকেট, তার ওপরে অ্যালার্ম টাইম পিসটা বলতে বললে খাসা হবে। এসব জিনিস পাড়া গায়ের লোক চোখে দেখেনি এখনো। শেষটায় আমার টুথব্রাশটা ধরে টানাটানি। সে কি, একজনের বুরুষ কি আরেকজন ব্যবহার করতে পারে? বললে জুতোর আলি দেওয়ার যাবে এই দিয়ে, এমনকি আলমারিটা ধরেও আনাটানি, বইপত্র সমেত। কিন্তু বড্ড ভারী বলে পেরে উঠল না। বলেছে পরের ক্ষেপে এসে মুঠের সাহায্যে নিয়ে যাবে। মোটের ওপর আলমারিটা তোমার বেঁচে গেছে, মুটের ওপর চাপেনি। আমি আলাই এক্ষুনি হরেকৃষ্ণদা ব্যাগ হাতে এসে করবে হয়তো। বাড়ি যাবে এক্ষুনি? বসো, চা খাও। আরে আজ সারাদিন নয়, খুব গভীর রাত্রে ফিরব বাসায়। আমি ভাই এখন যাই। হরেকৃষ্ণদার ভয়ে বাসাতেই ফিরবে না আজ? সারাদিন থাকবে কোথায় শুনি? হরেকৃষ্ণ হরেকৃষ্ণ, কেষ্ট কেষ্ট হরে হরে করে ঘুরে বেড়াবো রাস্তায় রাস্তায়। কথাটা বলেই সে আর দাঁড়ায় না। দাড়ি কামিয়ে মুখ ধুতে না ধুতে হরেকৃষ্ণদা হাজির। আসুন আসুন হরেকৃষ্ণদা, আসতে আজ্ঞা হোক। আমার কি ভাগ্যি যে আজ আপনার পায়ের ধুলো পড়ল। বদ্যি নাকটাকে বাসায় পেলাম না, তাই তোর কাছেই চলে এলাম। আসবেন বই কি, 1000 বার আসবেন।
আপনি হলেন হরেকেষ্টদা, আমাদের গ্রামের মাথা। আমরা কি আপনার পর? তা নয়, তবে বদ্রীনাথ ছেলেটি ভালো। তার ওখানেই উঠি, আমাকে পেলে সে ভারী খুশি হয়। আমি কি অখুশি? বসুন, চা খান। চা আনাই, জিলিপি, সিঙাড়া, কচুরি, কি খাবেন বলুন? যা ইচ্ছে আনা। চাটা খেয়ে চান করে দুটি ভাত খেয়ে বেরোবো একটু। কলকাতায় এসেছি, এবার তোর এখানেই থাকবো ভাবছি। বদ্রীনাথকে পেলাম না যখন। তা থাকুন না যতদিন খুশি। দাঁড়ান, চাটা আনাই। পোর্টম্যান্টোটা খুলে পয়সা বার করি। ওমা, এ কি? বাক্সর চাবি কোথায় গেল? খুঁজে পাচ্ছি না তো। চাবিটা কোথায়? ভাঙতে হবে দেখছি বাক্সটা। চাবিওয়ালা কোথায় পাই এখন? না না, ভাঙবি কেন বাক্সটা? দুবেলা চাবিওয়ালা হেঁকে যায় রাস্তায়, চাবি করিয়ে নিলেই হবে। বেশ পোর্টম্যান্টোটি, ভাঙবি কেন? আমায় দিয়ে দিস বরং, দেশে নিয়ে যাব। শুনে আমি হাঁ হয়ে যাই। নিজের চাবি নিজেই সরিয়ে ভালো করলাম কি না খতিয়ে দেখি। এখন ক টাকার দরকার তোর বল না, দিচ্ছি না হয়। গোটা 5 দাও তাহলে। 5 টাকা? 5 টাকা তো নেই রে, 10 টাকার নোট আছে। তাই দাও না তাহলে, পরে বাক্স খুলে দেব ধন তোমায়। হরেকেষ্টদার পয়সায় চা, কচুরি, সিঙাড়া, জিলিপি, জিবে গজা, রাজভোগ দরবেশ বসানো যায় বেশ মজা করে। দুপুরের আহার সেরে হরেকেষ্টদা বললেন, যাই, এইবার একটু বদ্রীনাথের বাসা থেকে ঘুরে আসি। সে আমাকে একটা আলমারি দেবে বলেছিল। আধুনিক ডিজাইনের আলমারিটা দেখতে খাসা, তার ওপরে রবি ঠাকুরের বই ঠাসা। আমাকে উপহার দিতে চেয়েছিল বদ্রীনাথ, মুটের মাথায় চাপিয়ে নিয়ে আসে গে। সেই যে বেরিয়ে গেলেন হরকেষ্টদা, ফিরলেন সেই রাত 10টায়। হায় হায় করতে করতে এলেন। কোথায় গেছে বদ্রীনাথটা? সারাদিন দেখা নেই। বাসার লোক বলল সকালে বেরিয়েছে, কিন্তু এই রাত 10:30 অপেক্ষা করে 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 এতক্ষণ বদ্রীনাথের বাসাতেই ছিলেন তাহলে? না, বাসায় থাকবো কোথায়? ওর ঘরে তো চাবি বন্ধ, কার ঘরে থাকতে দেবে? বাসার সামনের একটা চায়ের দোকানে বসে বসে এতক্ষণ কাটালাম। সেই দুপুর থেকে এতক্ষণ শুধু শুধু কি বসতে দেয়? বসে বসে চা খেতে হলো। 300 কাপ চা খেয়েছি। এন্তর খেলাম খান 50 টোস্ট, 2.5 ডজন অমলেট, সব বদ্রীনাথের অ্যাকাউন্টে খেয়েছি। আর নজর রেখেছি বাসার দরজায়, কখন সে ফেরে। কিন্তু না, এতক্ষণেও ফিরল না। তাহলে আর কি করবেন? খেয়ে দিয়ে শুয়ে পড়ুন এবার। না, কিছু খাবো না, যা খেয়েছি তাতেই অমল হয়ে গেছে। 300 কাপ চা বাপ জীবনে কখনো খাইনি। শুয়ে পড়বো শটান, মেজে আমার বিছানা করে দে। আছে তোর বাড়তি বিছানা? আমি তো বেডিং ফেডিং কিছু আনিনি।
বদ্রীনাথের বাসায় উঠবো ঠিক ছিল। এই মেজে এইখানেই মাদুর টাদুর যা হোক কিছু পেতে দে না হয়। তুমি মেজে শোবে? তুমি বলছো কি হরকেষ্টদা? অমন কথা মুখে এনো না, পাপ হবে আমার। তুমি আমার চৌকিতেই শোবে। আমি ওই কম্বলটা বিছিয়ে শোবক্ষণ মেজে। বলেই আমি ফিনাইল লাঞ্ছিত কম্বলটা বিছানা থেকে তুলে নিয়ে মাটিতে বিছোই, আর চৌকিতে তোষকের ওপর ধপধপে চাদর পেরে হরেকেষ্টদার জন্য পরিপাটি বিছানা করে দিই। হরেকেষ্টদা শুয়ে পড়েন, আমিও আলো নিভিয়ে শুয়ে পড়ি। শুতে না শুতে হরেকেষ্টদার নাক ডাকতে থাকে। রাত বোধহয় 12টা হবে তখন। দারুণ এক চটপটে আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। কি ব্যাপার? হরেকেষ্টদা নাক আর ডাকছে না, খালি মাঝে মাঝে চটাস চট চটাস চট চটাপট চটাপট শুনতে পাচ্ছি কেবল। একেবারে জ্বলে গেল, জ্বলে গেল। একেবারে জ্বালিয়ে করে দিচ্ছে। আরে আরে শিবু, আলোটা জ্বলতো। আলো জ্বালা যাবে না হরেকেষ্টদা, 11টার পর মেন সুইচ অফ করে দেয়। কি কামড়াচ্ছে রে? ভয়ঙ্কর কামড়াচ্ছে। দেশলাই আছে তোর? দেশলাই কোথায় পাবো দাদা? আমি কি সিগারেট খাই? তাহলে মোমবাতি? বাজারে। কি সর্বনাশ! টর্চ আছে? টর্চ? রাতে দুপুরে কেন এই টর্চার করছেন হরেকেষ্টদা? চুপচাপ ঘুমান। ঘুমাবো কিরে? জ্বালিয়ে খাচ্ছে যে। ওহ, চলে গেল। বাঁ পাশটা যে জ্বলে গেল রে। বাঁ পাশে শুয়েছিলাম, পা থেকে ঘাড় পর্যন্ত জ্বলছে। পাশ ফিরে শোন। পাশ ফিরে শোবো কি রে? শুতে কি দিচ্ছে? ওরে বাপরে বাপ! উঠে বসেছি, বসতেও দিচ্ছে না। উহ উহ, ভীষণ কামড়াচ্ছে রে। কে জানে কি আবার কামড়াবে? এ তো দেখছি খুন করে ফেলবে আমায়। একদম তেষ্টাতে দিচ্ছে না। কি বসেছিস তুই? তুই জানিস ছাড় পোকা নয় তো রে। ছাড় পোকা? অসম্ভব। আমি একদিন থেকে শুচ্ছি, আমি কি তাহলে আর টের পেতুম না? তুই একটা কাম কর না। না, উফ, বিছানায় কাজে নেই আমার। আমি বারান্দায় গিয়ে দাঁড়াই। তিনি বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালেন। সারা রাত দাঁড়িয়ে থাকলেন ঠায়। সকালে আমি উঠে দেখলাম তিনি তো আগের থেকেই উঠেছিলেন। তিনি শুধু দেখলেন কেবল চৌকির ওপর হাজার হাজার মৃতদেহ, ছাড় পোকার। হরেকেষ্টদার চাপে আর চটাপট চাপড়ে ছাড় পোকাদের ধ্বংসাবশেষ। ইস, তুই এখানে থাকিস কি করে রে? এই বিছানায় ঘুমাস কি করে? তুই একটা রাস্কেল, রাবিশ কুম্ভকর্ণ। না, আর আমি এখানে নেই। মা কালী দেবী, আর কখনো এখানে আসছি না বাবা।
তোমার নাকে খাপ। বদ্রীনাথের বাসাতেই আমি থাকবো, সেখানেই চললাম। সকাল সকাল গিয়ে পাকড়াই তাকে। বলেই তিনি আর দাঁড়ালেন না, ব্যাগ হাতে বেরিয়ে পড়লেন। তার ধার দেয়া 10 টাকার উদ্ধারের কথা বেমালুম ভুলে গিয়ে